যাই হোক, যেটা বলছিলাম, তা দেখি জেনারেলি ক্রাইটেরিয়া বলে যে আমাদের এমন মেয়ে চাই বা আমাদের এমন ছেলে চাই, এই জিনিস লাগবে, ফর্দের মতো করে নিয়েছে, কতটা লম্বা চুল, তারপর হচ্ছে আমি এটা দেখেছি, এটা এখন নয়, যদি যখন আমি ছোটো ছিলাম অনেক, মানে শাড়ি পরে এসেছিলো মেয়েটা, মানে মেয়েটা এখন সে বৌদি হয় আমার। তা যাই হোক, বলেছিল মা শাড়িটা একটু তুলে হাঁটো তো, তুলে মানে অ্যাঙ্কেল অব্দি, মানে গোড়ালি দেখবে পায়ে এবং হাঁটা দেখবে। মেয়েটা হেঁটেছিল আমার মনে আছে, তখন মনে হয় ছোটো, 6 পড়ি খুব সম্ভবত। তা এরকম ধরনের, তা ছেলের মা মেয়েটাকে দেখতে আসার সময় মানে দেখতে এসে বলেছিল যে আমরা একটা মেয়ে খুঁজছি যে খুব সিম্পল কিন্তু সফিস্টিকেটেড, সাধারণ এবং সফিস্টিকেটেড, এটা খুব কন্ট্রাডিক্টরি দুটো শব্দ। সিম্পল এবং সফিস্টিকেটেড এই কম্বিনেশন পাওয়া খুব রেয়ার অফ দ্য রিয়ালিস্ট। যাই হোক, মাই সান ইজ ওয়ার্কিং ফর এ ফরেন কোম্পানি, হিজ ওয়াইফ মাস্ট বি অ্যাবল টু এন্টারটেইন অ্যান্ড মিক্স উইথ ফরেনার্স। শি হ্যাড মেড দ্য ওয়ার্ড ফরেনার সাউন্ড লাইক মার্শিয়ানস। ছেলের মা বলেছিল আমার ছেলে বিদেশি কোম্পানিতে চাকরি করে এবং তার ওয়াইফের মানে ওয়াইফ এমনটাই হবে যে ফরেনারদের সঙ্গে ভালো করে মিক্স আপ করতে পারবে বা ফরেনারদের সঙ্গে ভালো করে মিশতে পারবে। সে ফরেনার ওয়ার্ডটার উপরে এমনভাবে জোর দিয়েছিল যেন মনে হচ্ছিল যে বিদেশি নয়, মঙ্গল গ্রহের জীবদের কথা বলছে। সিম্পল অ্যান্ড সফিস্টিকেটেড, ওয়াজ আই দ্যাট, আই ওয়ান্ডার্ড। আমি ভাবলাম সত্যিই কি আমি সিম্পল আর সফিস্টিকেটেড? It had seemed I was, for my mother had joyfully told me that they had agreed to our proposal. যাক, এটা শেষ পর্যন্ত মনে হলো যে না, আমি বোধহয় সত্যি কী বলবো, সিম্পল আর সফিস্টিকেটেড। এবং আমার মা খুব আনন্দের সঙ্গে এসে বললো যে ওরা প্রপোজালে রাজি হয়েছে। নো ওয়ান হ্যাড আস্কড মি ইফ আই হ্যাড অ্যাগ্রিড, ইট হ্যাড বিন টেকেন ফর গ্র্যান্টেড। কেউ জিজ্ঞাসা করলো না আমি রাজি কিনা, সবাইকে টেকেন ফর গ্র্যান্টেড নিয়ে নিল, মানে যার কোনো মূল্যই নেই, মূল্যহীন ধরে নিল। এটা হয় সাধারণত, মানে মেয়ের বিয়েতে মেয়েকে জিজ্ঞাসা করা না তার মত আছে কিনা, সাধারণত মধ্যবিত্ত বাড়িতে। তা আই হ্যাড টেকেন ইট ফর গ্র্যান্টেড মাইসেলফ, আমি নিজেকে মূল্যহীন ভাবা শুরু করেছিলাম। When suddenly, a few days before the wedding, I had gone to my father, stricken by doubts. কিন্তু বিয়ের কিছুদিন আগে আমার মধ্যে অনেক সন্দেহ এসে দানা বাঁধল। আমি বাবার কাছে গেলাম এবং গিয়ে অবভিয়াসলি বলেছে যে আমার ছেলেটাকে পছন্দ না, আমি বিয়ে করতে চাই না, যেটা হয় সাধারণত। বাবা জিজ্ঞাসা করছে হোয়াই, হি হ্যাড আস্কড মি, সে আমাকে জিজ্ঞাসা করলো এগিয়ে নাকি বারবার, অ্যান্ড হোয়াট উইল ইউ ডু দেন, তুমি বিয়ে করতে চাও না তাহলে কী করবে তুমি? মানে একটা মেয়ে একটা বয়সের পরে যদি বিয়ে করতে না চায়, মানে বিয়ে করা ছাড়া আর কোনো অপশন আছে বলে আমাদের সমাজ মনে করে না। একটা সময় পরে গিয়ে একটা মেয়ের পড়াশোনা বা কিছু একটা করা, তারপরে বিয়ে করা ছাড়া অন্য কোনো অপশন আছে না, অপশান যে আছে তা তারা মনেই করে না। এবং আলটিমেটলি বিয়ের পরে বাচ্চা না হলে কোনো দাম নেই, কিছুই নেই, মূল্যহীন জীবন। তা বলছি তুমি বিয়ে করবে না, তুমি কী করবে? ইন এ প্যানিক আই হ্যাড আস্কড মাইসেলফ হোয়াট উইল আই ডু। হঠাৎ করে আমারও মনে হলো হ্যাঁ তাই, বিয়ে না করলে করবোই বা কি আমি। এটা সমাজ বা পারিপার্শ্বিক পরিবেশ আমাদের মধ্যে এই ধারণাটাকে বিশ্বাস পরিণত করে যে একটা মেয়ে একটা সার্টিন এজের পর তোমার আলটিমেট ডেস্টিনেশন হচ্ছে তোমাকে বিয়ে করতে হবে। এই বিশ্বাসটা আমাদের মধ্যে এতটাই জোরালোভাবে ঢুকে যায় যে আমরা আনকনশাসলি এটাকেই মেনে নিই বা এটাকেই আলটিমেট ট্রুথ বলে আমরা চলি। আমরাও এর বাইরে ভাবতে পারি না। অবশ্যই এটার সাথে আমাদের অনেক দোষ আছে, কারণ এই বিয়ন্ড বা এর বাইরে ভাবতে পারার জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। তথাকথিত ভালো তকমা, তথাকথিত কী বলবো, ভালো মেয়ে বা ভালো ছেলে, সমাজের চোখে ভালো, শান্ত, এই তকমাগুলো ছাড়তে হয়। যদি এইগুলো থাকার মানে এইগুলো করার গার্ডস থাকে, তাহলেই হয়তো কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু রেসপাইট পাওয়া যায়। আমি বলছি না সব ক্ষেত্রে রেসপাইট পাওয়া যায়,
অনেক সিচুয়েশান থাকে, কারণ প্রত্যেকের সিচুয়েশান আলাদা হয়। আমাদের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল, আমরা একটা ইন্ডিভিজুয়াল সিনারিওতে দাঁড়িয়ে থাকি। সেই ইন্ডিভিজুয়ালের সিনারিও সে যত কাছেরই হোক না কেন, অন্য একজনের পক্ষে কখনোই বোঝা সম্ভব নয়। সবার সিচুয়েশান আলাদা হয়, তাদের লড়াই করার পদ্ধতিও আলাদা হয়। সেজন্য আমরা জাজ করতে পারি না কাউকে। উচিতও নয় কাউকে জাজ করা, কখনোই কাউকে জাজ করা উচিত নয়। বা এটা ভালো করেছে বা এটা খারাপ করেছে এটা উচিত নয়, কারণ প্রত্যেকের সিনারিও আলাদা থাকে, প্রত্যেকের ব্যাটেল গ্রাউন্ডটা আলাদা হয়, প্রত্যেকে নিজের মতো করে লড়াই করে। যাই হোক, তা বলছি সত্যি আমিও ভাবতে লাগলাম, তাই তুমি কী করবো? অ্যান্ড আই হ্যাড থট অফ 1,000 অ্যান্সার্স বাট নান অফ দ্য কোশ্চেন হোয়াটস রং উইথ ইউ। তারপর বাবা যখন এই প্রশ্নটা করে, যেটা খুব স্বাভাবিক, খুব ক্লিশে প্রশ্ন, কেন এই ছেলেটার মধ্যে খারাপ কী আছে? এটা হয় দেখবি যে জেনারেলি অ্যারেঞ্জ ম্যারেজে তো হচ্ছে এই প্রশ্নটা খুব স্বাভাবিক, যেমন না মেয়ের ছেলেটাকে আমার পছন্দ না, কেন ভাই এই ছেলেটার মধ্যে খারাপ কী আছে? দুটো হাত, দুটো পা, দুটো চোখ, নাক, মুখ সবই তো আছে রে বাবা, তো অসুবিধাটা কী? এর মধ্যে কী আছে যা, সরি, এর মধ্যে কী নেই যা ওর মধ্যে আছে? এটা খুব সাধারণ কম্প্যারিজন, তাই না? এটা আমরা দেখি, কিছু ঘটনা আছে, এটা তারা নিজেরা কোনো উদাহরণ দিয়ে লাভ নেই, এটা তারা নিজেরা দেখেছিস বা এ সম্পর্কে এই ধরনের সিচুয়েশন এনকাউন্টার করেছিস প্রায় সবাই। তাই এই প্রশ্নের উত্তর আমার কাছে ছিল না যে এর মধ্যে খারাপ কী আছে। I had nothing to say either when my father said quietly, I have 2 more daughters to be married. তারপর বাবা কফিনে শেষ ব্রেকটা করতে দিল এই কথাটা বলে, যে কথার উত্তর আমার কাছেও ছিল না, আমারও কিছু বলার ছিল না। যখন বাবা বললো আমার আরও 2টো মেয়ে আছে, তাদেরকে বিয়ে দিতে হবে, এরপরে আর কিছু থাকে না বলা। একটা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ঘরের বাবা, তার 3টে মেয়ে, অবিবাহিত মেয়ে, বড় মেয়েকে যখন বিয়ে দিয়ে গেছে, তখন বড় মেয়ে যখন বলছে যে আমি বিয়ে করবো না বা পছন্দ না, তখন যখন বাবা বলে যে আমার আরও 2টো মেয়ে আছে, তাদেরকে বিয়ে দিতে হবে, তখন তার আর কিছু বলার থাকে না সেই মেয়েটা। এসবই ভাবছে মেয়েটা। ওয়াই আর ইউ সো সাইলেন্ট, তুমি এত চুপচাপ কেন? হি আস্কড, ব্রেকিং ইন্টু মাই থটস। আমার চিন্তার যে স্রোত সেটাকে আটকে বা সেটাকে ভেঙে সে বলল, শান্ত, আই এম টায়ার্ড জাস্ট লিটল, আমি একটু ক্লান্ত। আই স্মাইল্ড অ্যাজ আই সেড ইট, এ পেইনফুল অকওয়ার্ড স্মাইল, the smile one gives a distant acquaintance. What if I said, now that I have had my tea, can I go home? তো চুপচাপ কেন? তখন আমি বললাম যে আমি একটু টায়ার্ড। আমি হাসলাম, খুব পেইনফুল অকওয়ার্ড স্মাইল। যে স্মাইলটা বা যে হাসিটা সাধারণত একজন হাসে খুব দূরের কোনো অপরিচিত মানুষের দিকে তাকিয়ে। আমার খুব ইচ্ছে হলো বলতে যে চা তো খাওয়া হয়ে গেছে, এবার তাহলে আমি বাড়ি যাই। He came closer, looking concerned, and put his arm round me, but awkwardly, stiffly, so that we looked like marionettes sitting side by side. খুব অকওয়ার্ডলি, খুব মানে জড়সড়ভাবে সে আমার দিকে এগিয়ে এসে তার হাতটা আমার কাঁধে দিল, এবং এমনভাবে দিল যাতে মনে হয় পাশাপাশি থেকে আমাদের দুজনকে 2টো পুতুল, যেমন সেই বড় বউয়ের পুতুল পাওয়া যায় না, সেই বড় বউয়ের পুতুলের মতো মনে হল, ম্যারিওনেটস and puppets. I tried to move, but his hold is firm. আমি চেষ্টা করলাম নিজেকে সরিয়ে নিতে, কিন্তু ওর যে গ্রিপটা ছিল সেই গ্রিপটা ফার্ম ছিল, শক্ত ছিল। স্মেলড অফ সোয়েট, তার গা দিয়ে ঘামের গন্ধ বেরোচ্ছে। Through his glasses, his eyes had a sardonic gleam that frightened me. তার চোখের তার সেই গ্লাস বা চশমার মধ্যে দিয়ে যে একটা ব্যঙ্গাত্মক দৃষ্টি, সেই দৃষ্টিটা আমাকে ভয় পাইয়ে দিল। It is a bit stuffy here, is not it? I got up, trying to sound casual. Let's go out to the veranda. I want to see the sea. জায়গাটা খুব গুমোট না? আমি উঠে দাঁড়িয়ে বললাম, চলো বারান্দায় যাই, আমি সমুদ্র দেখতে চাই। Unwillingly he let me go and followed me out. The sea was far away. There was only the breeze and a strong smell of dried fish. The cliff on which the building stood jutted into the sea, giving the beach below us a private, secluded and inviting look. The sand gleamed orange in the light of the setting sun, and even as we stood there in silence, the sun went down, swiftly and suddenly, taking us by surprise. বলছে তার ইচ্ছে না থাকলে সে আমাকে যেতে দিল, আমার পেছন পেছন সে আসলো বারান্দায়। সমুদ্র এখন অনেক দূরে চলে গেছে, খুব বাজে গন্ধ আসে শুকনো মাছের, এবং যে মানে খাড়াইটা বা যে চড়াইটা বা যে ছোটো টিলাটা
যার উপর আমাদের বিল্ডিংটা দাঁড়িয়েছে হঠাৎ করে সমুদ্রে নেমে গেছে। এবং বিচটাকে দেখে খুব মানে প্রাইভেট, খুব নির্জন মনে হচ্ছে, খুব আলাদা মনে হচ্ছে। বাড়িগুলো সোনালি হয়ে গেছে কারণ ডুবন্ত সূর্যের আলোতে। এবং আমাদের সামনে নিস্তব্ধতার সঙ্গে আমাদের সামনেই সূর্যটা হঠাৎ করে ডুবে গেল। I was conscious of a slight headache, a faint nausea. আমার মাথা যন্ত্রণা করতে লাগলো এবং একটু মাথা ঘুরতে লাগলো। I had a great longing to go down, to scarf my bare toes in the sand, to pick shells and sit on the rocks, letting the friendly waves climb up my bare legs. He would swim, I thought, and call out to me in a lazy and friendly way, and I would respond with a wave and a smile. বলছে আমার তখন খুব ইচ্ছে করতে লাগলো যে একটু নিচে নেমে যায় এবং আমার পায়ের বুড়ো আঙুলগুলোকে বা পায়ের আঙুলের ডগাগুলোকে সেই ভিজে বালির মধ্যে ডুবিয়ে দিই, ঝিনুক কুড়াই এবং পাথরের উপর বসে থাকি এবং আমার খালি পায়ের উপর দিয়ে সেই ঢেউগুলো আলতো করে বুলিয়ে যায়। খুব ইচ্ছে করতে লাগলো লোকটা আমার স্বামী সাঁতার কাটবে, সমুদ্রে আমার নাম ধরে ডাকবে এবং আমি খুব আলতোভাবে হেসে আলস্যের সঙ্গে হাতটা নাড়ব। বাট অল দিস ওয়াজ ইন ফিউচার, পসিবলি, ইফ অ্যাট অল। কিন্তু এই সমস্ত কিছু যদি ঘটেও তাহলে সেটা ভবিষ্যতে ঘটবে। অ্যান্ড অ্যাট প্রেজেন্ট উই আর নট ফ্রেন্ডস, নট অ্যাকোয়েন্টেন্স ইভেন, বাট অনলি হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। ভাব, এই কথাটার উপরে আর কোনো কথা হয় না। বলছি এগুলো তো বন্ধুদের মধ্যে ঘটে, বন্ধুরা গেছে, বা স্বামী স্ত্রীর মধ্যে ঘটে, যাদের মধ্যে ভালোবাসা আছে, প্রেম আছে। বলছি যে খুব ভালো হতো, ইচ্ছা করতো যে স্বামীর সমুদ্রে সাঁতার কাটবে, আমার নাম ধরে ডাকবে, আমি আলতো হেসে হাতটা নাড়াবো তার দিকে। কিন্তু এই সমস্ত কিছুই ভবিষ্যতে ঘটবে যদি আদৌ ঘটে। কিন্তু এখন বর্তমানে আমরা তো বন্ধু নই, ইভেন একে অপরের পরিচিতও নই, কিন্তু আমরা স্বামী স্ত্রী, যেটা সবচেয়ে কাছের বন্ধন বলা হয়, সবচেয়ে কাছের মানুষ হয়। বন্ধু তো নয়, এটা আমাদের কিন্তু বন্ধু তো নই, এমনকি পরিচিতও নই একে অপরের, কিন্তু আমরা হাজব্যান্ড ওয়াইফ হয়ে গেছি। এটাই সমাজ। And a slight glazed look in his face as he hummed a popular tune told me how unaware he was of everything, but of what was to happen between us, making us truly husband and wife. এটাও খুব গুরুত্বপূর্ণ লাগে। বলছে আমি ওর দিকে মানে আর চোখে তাকালাম এবং দেখলাম সে গুনগুন করছে একটা খুব মানে পরিচিত গান। সে আমার সমস্ত অনুভূতি সম্পর্কে সম্পূর্ণভাবে অসচেতন। ওর মধ্যে শুধু একটাই সচেতনতা, চিন্তা ঘোরাফেরা করছে, সেটা হচ্ছে যেটা একটু করে আমাদের মধ্যে ঘটতে চলেছে, মানে সেক্সের কথা বলছি, যেটা আমাদের দুজনকে সত্যিকার হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ করে তুলবে। মানে বিয়ে হলেও তুমি সত্যিকার হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ হবে না যদি তোমাদের মধ্যে সেক্স না হয়। এটাই বললো যে এই চিন্তাটা এখন আমার স্বামীর মধ্যে ঘুরছে। When we were, I would again, not even acquainted with each other, a month back we had not even heard of each other. বলছে যেখানে আমি আবার ভাবলাম যে আমরা একে অপরকে চিনিও না। 1 মাস আগে এই যে আমার সামনের মানুষটার যে অস্তিত্ব আছে এই পৃথিবীতে, সেটাও আমি জানতাম না। বা 15 দিনের মধ্যে কারো বিয়ে ঠিক হয়ে গেছে, দেখাশোনা করে 15 দিনের মধ্যে একজনের বিয়ে ঠিক হয়ে গেছে, অ্যারেঞ্জ ম্যারেজ। তা 15 দিন আগে সেই ছেলেটা বা সেই মেয়েটা কি জানতো যে তার স্বামী কিংবা স্ত্রীর আদৌ অস্তিত্ব আছে এই পৃথিবীতে? হঠাৎ করে দেখা সাক্ষাতে বিয়ে হয়ে গেল এবং রাত্রেবেলা সেক্স করতে হবে সেই মানুষটার সাথে। ভেবে দেখ, আসলে ভাবতে আমরা পারবো না কতটা অকওয়ার্ড, কারণ আমরা সেই সিচুয়েশনের মধ্যে দিয়ে অনেকে হয়তো যায়নি। লেটস গো ডাউন টু দ্য সি, আই সেড সাডেনলি। হঠাৎ বললাম চলো সমুদ্রে যাবো। নাও হি সিম সারপ্রাইজ। লেটস গো ইন দ্য মর্নিং, সকালবেলা যাবো। ইয়েস, বাট বিফোর দ্য মর্নিং there is the night. I quailed at the thought. He saw that look on my face and smiled at me. It is going to be dark soon. Look at the way. লোকটা বলে এখন যাবো না সকালে যাবো? কিন্তু আমার মনে হতে লাগলো সকালের আগে তো রাত আছে। এই চিন্তায় আমি কেঁপে উঠলাম এবং আমার মুখের দিকে তাকিয়ে ওই লোকটা বা স্বামীটা হেসে উঠল এবং বলল, দেখো
অন্ধকার হয়ে আসছে। পথের দিকে তাকাও। দ্য লিটল পাথ ওয়েন্ট জিগজ্যাগিং ক্রেজিলি ডাউন দ্য ক্লিফ। দেখলাম পথটা আঁকা বাঁকাভাবে সেই টিলাটার যে চ্যুতি, ক্লিফ অনেক চ্যুতি বা খাঁজ পাহাড়, সেদিকে নেমে গেছে। পুট ইজ আর্ম রাউন্ড মাই ওয়েস্ট। ইউ ডোন্ট রিয়েলি ওয়ান্ট টু গো ডাউন ডু ইউ? এখন আমার কোমরে চারপাশে হাত দিয়ে বলছে লোকটা, তুমি সত্যি যেতে চাও না, তাই না? তুমি সত্যি এখন বিচে যেতে চাও না, তাই না? ইট ওয়াজ সেইড অন মাই এয়ার অলমোস্ট এ হুইসপার অ্যান্ড ইট সেকেন্ড মি। এটা আমার কানের কাছে ফিস ফিস করে লোকটা বলল, এবং তার এই কথাটা আমাকে আরও অসুস্থ করে দিল। লাইক দোজ ফার্টিভ টাচেস অ্যান্ড গ্লান্সেস ফ্রম ফেসলেস নেমলেস মেন ইন দ্য ক্রাউড। আমার স্বামীর ছোঁয়াটা আমার মনে হতে লাগলো ততটাই গোপন টাচ বা ততটাই গোপন সেই গ্লান্সগুলো বা সেই দৃষ্টিগুলো, যেগুলো সাধারণত নামহীন মুখহীন ভিড়ের মধ্যে আমরা পেয়ে থাকি। ভাব, এরা মেয়েদের এই অভিজ্ঞতা আছে, রাস্তাঘাটে তারা বেরোস, ভিড়, বাসে ট্রেন যাতায়াত করিস, ভিড়ের মধ্যে দেখা যায় না, তাদের মুখ দেখা যায়, তাদের নাম জানিস না, তাদের আনওয়ান্টেড টাচগুলো নিতে হয়, এবং সেটা কতটা যন্ত্রণা বা কতটা অস্বস্তি সেটা আমরা ছেলেরা বুঝতে পারবো না, এটা কখনো বা সাধারণত বুঝতে পারবো না। সেই জন্য মানে আমার একটা বই হোক সব কাছে, যে কখনো কোনোভাবে যাই হোক না কেন, যত বন্ধুই হোক না কেন, যত ভালো বান্ধবী হোক না কেন, যত কাছেই হোক না কেন, আনওয়ান্টেড টাচ সে যেখানেই হোক কখনো উচিত। যেটা কত বড় মানসিক যন্ত্রণা সেটা আমরা ছেলেরা কখনো অনুভব করতে পারবো না, সেটা সম্ভব না, কারণ আমরা মেয়ে হয়ে জন্মাইনি। কিছু কিছু অনুভূতি থাকে, কিছু কিছু কী বলবো, কিছু কিছু ভয় থাকে বা কিছু কিছু খারাপ লাগা থাকে, যেগুলো জেন্ডার ওয়াইজ আলাদা হয়। এটা একদম ধ্রুব সত্য, যেই অস্বীকার করুক না। এবং কিছু কিছু অনুভূতি আছে, খারাপ লাগা আছে, যেগুলো মেয়েরা অনুভব করে, ছেলেরা কখনো পারবে না। ঠিক মানে অন দ্য কন্ট্রারি, এমন কিছু অনুভূতি, খারাপ লাগা আছে যেগুলো ছেলেরা অনুভব করে, মেয়েরা কখনো অনুভব করতে পারবে না। তাই আনওয়ান্টেড টাচের যন্ত্রণা কতটা, এটা একমাত্র মেয়েরা অনুভব করতে পারে। তা ওই মেয়েটা বলছে যে যখন আমার কোমরটা জড়িয়ে ধরলো আমার স্বামী, ততটাই অস্বস্তি হতে লাগলো, ততটাই খারাপ লাগতে লাগলো, যতটা খারাপ লাগে সেই নামহীন মুখহীন অপরিচিত ভিড়ের মধ্যে লোকগুলো যখন আমাদেরকে ছুঁয়ে যায়। কিন্তু ও তো স্বামী, আমার তো কথা নেই। My mind sheeled like a frightened horse from the words to the thought, come on in. He pulled my arms. It's getting chilly. আমি কেঁপে উঠলাম ঘোড়ার মতো তার এই কথাগুলো শুনি এবং চিন্তা করি, যখন সে বলল আমার হাত ধরে টেনে চলে এসো ভেতরে, পায়ে এটা ঠান্ডা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। So it was dark as well. We had to switch on the lights in the room. Someone had removed the tea things and made that beds. I thought with a wistful pang on my own narrow bed at home, and of how I would lie on it, curled into a comfortable ball, reading into the late hours of the night. I felt constriction in my throat, a longing for all the things I had left behind me forever, a melancholy that always assails one when away from home at the time, neither day nor night. বলছে সত্যি অন্ধকার হয়ে আসছিল, বাইরে ঠান্ডা হয়ে আসছিল, এবং দেখলাম যে ঘরের আলোগুলো জ্বালানো হয়েছে, কেউ একজন এসে সেই চায়ের জিনিসপত্রগুলো পরিষ্কার করে দিয়ে গেছে এবং বিছানা করে দিয়ে গেছে। তখন আমার খুব ইচ্ছে করলো আমার বাড়িতে ছোট্ট খাটটাতে আমি শুতাম, যে খুব সংকীর্ণ খাট, এবং সেখানে কেমন আমি শুয়ে থাকতাম একটা কমফোর্টেবল বলের মতো, মানে গুটিসুটিভাবে অনেক রাত পর্যন্ত পড়তাম। দেখবি নিজের ঘর, নিজের খাট একটা অন্যরকম অনুভূতি। সে যতই আমরা যত দামি জায়গায় যাই না কেন, থাকি না কেন, নিজের ঘরে নিজের খাটটার মতো কমফোর্টেবল বোধহয় আর কোনো জায়গায় নেই। তার বলছে আমার মধ্যে একটা কষ্ট গলার মধ্যে দলা পাকিয়ে আসতে লাগলো, যে জিনিসগুলো আমি চিরকালের মতো পেছনে ফেলে এসেছি সেই জিনিসগুলোর জন্য। ঠিক সেই অনুভূতি হতে লাগলো একটা মানুষ যখন তার ঘর ছেড়ে চলে আসে, বাড়ি ছেড়ে চলে আসে, দীর্ঘদিন ধরে বাইরে থাকলে যে কষ্টটা হয় দিনে রাতে, বাড়ির জন্য ঠিক তেমন কষ্ট হতে লাগলো।
He seemed unaffected by the atmosphere or any melancholy, and noisily opening his suitcase, took out some clothes and went in to change. তার এই সমস্ত আশেপাশের আবহাওয়া সম্পর্কে বা আমার এই মেলানকলি অনুভূতি সম্পর্কে এই সম্পর্কে মানে সম্পূর্ণ অসচেতন লোকটা। খুব আওয়াজ করে সুটকেস করলো এবং কাপড় নিয়ে চেঞ্জ করতে গেল। I sat quietly for a minute, then flew to the veranda, unwilling to admit, even to myself, that I did not want to hear the intimate sound that were seeping through the thin walls and flimsy door. প্রিন্সিপালের দুর্বল বলছে, আমি আবার হঠাৎ করে উঠে বারান্দায় চলে গেলাম। আমার কোনো রকম আওয়াজ শুনতে ইচ্ছা করছে না। বাথরুম থেকে যে আওয়াজ আসছে স্বামীর চেঞ্জ করার বা জলের আওয়াজ, সেগুলো শুনতে একটু ইচ্ছে করছে না। I stood there leaning against the wooden railing, tugging savagely all my hair, wishing I were anywhere but here, with a strange man in a strange room. বলছে আমি সেখানে দাঁড়িয়ে থাকলাম এবং সেই উডেন যে রেলিংটা আছে, কাঠের রেলিং, সেখানে হেলান দিয়ে চুলগুলো পাকাচ্ছি হাতে করে। আমার খুব ইচ্ছে করছে যে পৃথিবীর যে কোনো জায়গায় থাকলে ভালো হতো, শুধু এখানটা ছাড়া। একটা সম্পূর্ণ অপরিচিত লোকের সঙ্গে আছি, সম্পূর্ণ অপরিচিত একটা ঘরে। এর থেকে অন্য যে কোনো পরিস্থিতি থাকলে বোধহয় ভালো হতো। Wishing that I could project myself into the future, gulp this intervening time, and become all at once an experienced, mature man, one who would not turn a hair at anything. Just then he called out my name. দেখ, এটা খুব গুরুত্বপূর্ণ কথা। আমার খুব ইচ্ছে করলো যে আমি নিজেকে ফিউচারে নিয়ে যাই এবং একটা একটা টাইম পিরিয়ডের পরে গিয়ে একটা যন্ত্রণা, একটা কষ্ট পেতে পেতে না, সেটা সম্পর্কে মানুষ প্রুফ হয়ে যায়। সেটা ততটা এফেক্ট করে না 10 বারের পর, যেটা প্রথমবার এফেক্ট করেছিল। এটা খুব ভালো করে লক্ষ্য করি, এটা হয় আমাদের সবার জন্য। ওই জন্য বলি না যে একটা মানুষের বয়স মানুষকে বয়স্ক করে না, অভিজ্ঞতা মানুষকে বয়স্ক করে। তোর এজ কতটা, তুই কত ইয়ার্স ওল্ড, এটা তোর এজকে নির্ধারণ করে, তোর এক্সপিরিয়েন্স ওকে তোর নির্ধারণ করে। যে কষ্টটা তুই প্রথমবার পেয়েছিলি তাতে যতটা খারাপ লেগেছিল তোর, সেই কষ্টটা যদি 10 বার পর গিয়ে পাস ততটা কষ্ট হবে না। তুই সেটা প্রুফ হয়ে যাবে, সেটাকে কী করে ওভারকাম করতে হয় সেই রাস্তাগুলো তো জানা থাকবে। সেটাই বলছি, আমার হঠাৎ ইচ্ছে হলো যে ফিউচারে চলে যায়, একটা এক্সপিরিয়েন্সড ওম্যান হয়ে যায়, যে কোনো কিছুতেই যার কোনো ভ্রুক্ষেপ হয় না বা কোনো কিছুতেই তার কোনো প্রভাব পড়ে না। তখন আমার নাম ধরে সে ডেকে উঠলো, ইউজিং ইট ফ্যামিলিয়ারলি উইথ সাচ এ প্রোপাইটার এয়ার, এটা স্টার্টেল। সে এমন ভঙ্গিতে আমার নামটা ডাকলো যেন কোনো মালিক ডাকছে, প্রোপাইটার মালিক। এবং আমি চমকে উঠলাম, লিটল অ্যাংরি টু, সেটা রাগের স্বরেও সে আমাকে ডাকছে। রিল্যাক্টেন্টলি আই ওয়েন্ট ইন, অনিচ্ছা সত্ত্বেও ভেতরে গেলাম। হোয়াই ডোন্ট ইউ চেঞ্জ, তুমি চেঞ্জ করোনি কেন? ই আস্কড, and it seemed to me that there was something insinuating in his tone, something eager and excited about him that pulled me off. তার মধ্যেখানে আমার একটা ঔৎসুক্য এবং ব্যাপার ছিল যেটা আমাকে আরও বেশি নিভিয়ে দিল, আমার আরও বেশি মুড অফ হয়ে গেলাম। I changed, thankful that my night dress was modest. চেঞ্জ করলাম, সৌভাগ্যবশত আমার নাইট ড্রেসটা মডেস্ট ছিল, মানে ভদ্রসভ্য ছিল। His eyes slide over me briefly and he once again, a nameless stranger, সে আমার উপর চোখ বোলালো। কিন্তু সে তো এখন একটা নেমলেস স্ট্রেঞ্জার আমার কাছে। একজন সম্পূর্ণ অপরিচিত মানুষ তোর শরীরের উপর দিয়ে চোখ বোলালে যে অস্বস্তিটা হবে, ঠিক তেমনই অস্বস্তি হচ্ছে ওর। দেন দ্য স্লিপড অ্যাওয়ে ফ্রম মি, তারপর চোখ দুটো সরিয়ে দিল সে। আই ওপেন দ্য ডোর টু দ্য বারান্দা, আমি আমার দরজা খুলে বারান্দা এলাম। হোয়ার আর ইউ গোয়িং, কোথায় যাচ্ছে? নো, আই জাস্ট আউট হেয়ার, কোথাও না তো এখানে, কাম হেয়ার, এখানে এসো। স্ট্যান্ড আউট ফর এ ফিউ মিনিট, আই ওয়াজ স্পিডিং নাও, আমি এখন অনুরোধের সুরে বলছি, এসো এখানে একটু দাঁড়াই না। নো, কাম হেয়ার, না এখানে এসো। আনউইলিংলি আই টার্নড অ্যান্ড ওয়েন্ট টু হিম, অনিচ্ছা সত্ত্বেও আমি ঘুরলাম, তার দিকে গেলাম। মাই লেগস অ্যাজ হেভি অ্যাজ লেড, আমার পাগুলো এখন সীসার মতো ভারী হয়ে গেছে। অ্যান্ড সাডেনলি হিজ আর্মস অ্যারাউন্ড মি, আমাকে জড়িয়ে ধরলো সে। হিজ ফেস ক্লোজ টু মাই, তার মুখটা আমার মুখের কাছে। হিজ রাফ চিন স্ক্র্যাপিং হার্টিং মাই চিক্স, আমার গালটায় তার গালটা দিয়ে সে রাফ
গাল দিয়ে সে ঘষছে, কর্কশ গাল দিয়ে। হিজ এমব্রেস ওয়াজ টু সাডেন, টু রাফ, অ্যান্ড আই ওয়ান্টেড টু স্ক্রিম, টু ক্রাই। তার যে জড়িয়ে ধরাটা বা তার যে স্পর্শ এতটাই হঠাৎ ছিল, আকস্মিক ছিল, এতটাই কর্কশ ছিল যে আমি চিৎকার করতে লাগলাম, বা চিৎকার করতে চাইলাম, সরি, কাঁদতে চাইলাম। বাট সামহাউ আই নিউ দ্যাট দিস ওয়াজ জাস্ট বিটুইন দ্য টু অফ আস। কিন্তু আমি এটা কোথাও আমার মনে হলো যা ঘটবে আজকে আমাদের দুজনের মধ্যেই ঘটবে। কেন জানি চিৎকার করে লাভ কী, কেঁদে লাভ কী? এটা সম্পর্কে থানায় অভিযোগ করতে পারবে যে আমার হানিমুনের সময় আমার স্বামী আমাকেই জড়িয়ে ধরেছিল। এটা আমার খারাপ লেগেছে। বা কোনো আত্মীয় স্বজনের কাছে বা কোনো বন্ধু বান্ধবদের কাছে গিয়ে এটা বলতে পারবে? কেউ মেনে নেবে এটা? একটা শব্দ সম্পর্কে তোরা হয়তো পরিচিত আছিস, বৈবাহিক ধর্ষণ বা ম্যারিটাল রেপ যাকে বলে। এখন হয়তো একটু জানি, বা এখন হয়তো এই কথাটা নিয়ে অল্প স্বল্প নাড়াচাড়া হয়। যদি সার্ভে করা যায় হয়তো আমরা দেখব বিবাহিত নারীদের মধ্যে প্রায় প্রত্যেকেই হয়তো জীবনের কোনো না কোনো ক্ষেত্রে এটা সম্মুখীন হয়েছে, যে অনিচ্ছা সত্ত্বেও তার পার্টনারের কী বলব ভোগের উপকরণ করেছে কোনো না কোনো সময় জীবনে। যাই হোক, I turned my face away from him, trying to escape, so that the kiss he intended for my lips landed in the air. আমি মুখটা ঘুরিয়ে নিলাম এবং পালাতে চাইলাম, যাতে করে যে কিসটা সে আমার ঠোঁটে করতে চাইছিল সেটা বাতাসের উপর পড়বে, ফাঁকা জায়গার পরে। হি লেট মি গো অ্যাব্রাপ্টলি, হঠাৎ করে সে আমাকে ছেড়ে দিল। দের ওয়াজ ফুলিশ অ্যাংরি লুক অন হিজ ফেস, একটা অদ্ভুত বোকা বোকা কিন্তু রাগী দৃষ্টিতে সে আমার দিকে তাকিয়ে আছে। হিজ গ্লাসেস হ্যাড ফলেন ডাউন ইন দ্য স্ট্রাগল, তার চশমাটা পড়ে গেছে নিচে। মিউটলি আই পিক দেম আপ অ্যান্ড গিভ দেম টু হিম, আমি তুললাম এবং গ্লাসটাকে বা চশমাটাকে তাকে দিলাম। সাইলেন্ট ফাইল হি wiped them and put them on. When he finally spoke, his voice was shrill, almost with no note of hysteria in it. What is this? Why are you behaving like this? চশমাটা পড়লো মুছে, তারপর সে বললো, কথা বলা শুরু করলো। তার গলার মধ্যে একটা শ্রিল তীক্ষ্ণতা আছে এবং একটা হিস্ট্রিয়া রোগীর মতো সে যেন বলতে লাগলো, কী করছো এটা, এমন বিহেভ করছো কেন? লাইক হোয়াট? আই ট্রাই টু কিপ মাই ওন টোন লেভেল ইনোসেন্ট, আমি যথেষ্ট স্বাভাবিক ভঙ্গিতে বলার চেষ্টা করলাম। কীরকম করছি? অ্যাভয়েডিং, যে আমাকে অ্যাভয়েড করছো? ডোন্ট ইউ থিঙ্ক আই হ্যাভ নট নোটিসড ইট? এভার সিন্স উই কেম হিয়ার ইউ হ্যাভ বিন অ্যাভয়েডিং মি, হি এন্ডেড লেমলি। তুমি অ্যাভয়েড করছো যখন থেকে এসছো, তখন থেকে আমি লক্ষ্য করছি। নো আই হ্যাভ নট, আই এম নট। ইট ওয়াজ রিফ্লেক্স ডিনায়াল অফ চাইল্ড। না, কই, আমি তো করছি না। ঠিক বাচ্চারা যেমন করে অস্বীকার করে ঠিক তেমনভাবে অস্বীকার করতে লাগলো। ডু ইউ থিঙ্ক আই এনজয় ফিলিং দ্যাট আই এম ফোর্সিং মাইসেলফ অন ইউ? হোয়াট ইজ দ্য প্রবলেম? হোয়াই আর ইউ অ্যাক্টিং সো স্ট্রেঞ্জ? তোমার কি মনে হয় যে আমি জোর করলে ব্যাপারটা খুব আনন্দের হবে আমার কাছে? সমস্যা কি তোমার? এরকম অদ্ভুত বিহেভ করছো কেন? আই ফেল্ট contrite at the sight of his bewildered face, but I had nothing to say. তার মুখের দিকে তাকিয়ে আমার কষ্ট হতে লাগলো, কিন্তু আমার কিছুই বলার ছিল না। ইউ আর নট ইনোসেন্ট গার্ল, আর ইউ? ইউ নো, তুমি তো কোনো অবুঝ বালিকা নও। বালিকা কি? তুমি তো জানোই, স্বামী বলছে, তুমি তো কোনো ইনোসেন্ট নয়। ঠিকই তো, এটা তো ইনোসেন্ট নয় না। ইনোসেন্ট বাচ্চা, একদম স্কুল গার্ল, কিছু বোঝে না এমন নয়। বিয়ে করেছে, স্বামীর সঙ্গে এসছে, হানিমুন, এটাই স্বাভাবিক, তাই না? সব কিছু সে জানে, তাহলে কেন এমন স্ট্রেঞ্জ বিহেভ করছে? এইখানেই প্রবলেম, যে একটা সমাজ একটা নিয়ম তৈরি করেছে, বিয়ে একটা সম্পর্ক, যে সম্পর্কে আসলে এই সম্পর্কের সঙ্গে 40 বছরের সেবা যত্ন ফ্রি, ছেলেদের ক্ষেত্রে 40 বছরই থাকে না, ওই 10-20 বছরের সেক্স ফ্রি মেয়ে দিয়ে দেওয়া হবে যখন ফ্রি কিছু ভোগ করার জন্য, এবং তোমার সমস্ত ভাই বরমাস কাটার জন্য, তোমার সন্তান ধারণ করার জন্য, তোমার সন্তানকে বড় করার জন্য, সমস্ত রকম দায়িত্ব কর্তব্য পালন করার জন্য। এটা রিচুয়ালটা নিয়ম, এর বাইরে গেলে সেটাই অস্বাভাবিক। কোনো অভিযোগ করার নেই, কিছুই করার নেই। তাই বলছি, তুমি তো জানো সবই, তাহলে এমন করছো কেন? ইয়েস আই ডিড, হ্যাঁ আমি জানতাম।
No, I was not innocent. সত্যি আমি innocent ছিলাম. In fact, just before the wedding, I read a book, not furtively hiding in the dark corners but openly. And it was my mother who had blushed like a girl on seeing it. As I read it, strange shivers had gone over me. Finally, I had thrown the book away in disgust. What things I had thought one has just to do, just to propagate the human race. যেটা সত্যি আমি ইনোসেন্ট ছিলাম না. এমনকি বিয়ের আগে আমি একটা বই পড়েছিলাম, লুকিয়ে নয়, অন্ধকার কোণের মধ্যে বসেও নয়, ওপেনলি পড়েছি, যেটা দেখে আমার মা স্কুল গার্লদের মতো ব্লাশ করেছিল। যখন আমি বইটা পড়ছিলাম তখন আমার শিরদাঁড়া দিয়ে একটা স্ট্রেঞ্জ শিভার্স কাঁপুনি খেলে গিয়েছিল। শেষ পর্যন্ত আমি বইটাকে ছুঁড়ে ফেলে দিয়েছিলাম ঘৃণায়। এবং আমি ভাবছিলাম যে একটা মানুষ তার মনুষ্য জাতিকে বাড়ানোর জন্য এই সমস্ত কাজ করতে হয় তাদেরকে। আমি অ্যাকচুয়ালি কোনো একটা সেক্স নিয়ে কোনো একটা বই পড়ছিল, তারপর মনে হয়েছে এই একটা মানুষের জাতিকে বাঁচানোর জন্য এই সমস্ত কিছুও করতে হয়। I stood silent, angry heart crestfallen. He waited for my answer. We scarcely know each other. I stammered at last. এইটাই হচ্ছে আসল কারণ। তোরা সবাই পিঙ্ক দেখেছিস, একটা কথা আছে না, অমিতাভ বচ্চন